প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের প্রীতি আপু, 10 মিনিট স্কুলের বায়োলজি শিক্ষক। আজকের ভিডিওতে আমরা শিখব ছত্রাক নিয়ে। ছত্রাকের কি কি শিখব? ছত্রাকের ধারণা, বৈশিষ্ট্য, গঠন। আমরা তাহলে আর দেরি না করে চলো পড়াশোনায় চলে যাই। এখন প্রথমে আসি ছত্রাক জিনিসটা কি। ছত্রাক বললেই ছাতা আর ছত্রাক দুটোর মধ্যে একটা মিল পাই। ছাতার মতো একটা গঠন, যেটা আমরা অনেক সময় আমাদের বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গাতে দেখতে পাই। আজকের এই ছত্রাক নিয়ে একদম সব কিছু জানবো। প্রথমে এখানে কি বলা আছে? এখানে বলা আছে ছত্রাক থ্যালোফাইটা বিভাগের অন্তর্গত, কিন্তু পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাসের ছত্রাক প্রজাতি সমূহ পৃথক ফাঞ্জাই রাজ্যের অন্তর্গত। এখন এই যে থ্যালোফাইটা কথাটা বলা হলো, এর মানে কি? এর মানে হচ্ছে ছত্রাক এমনই একটা উদ্ভিদ যার কিনা আমরা মূল, কাণ্ড, পাতা এরকম কোনো ভাগ করতে পারবো না। ধরো আমরা যখন একটা গাছ আঁকাই, গাছটার হচ্ছে এই যে এটা কি, এটা হচ্ছে গাছটার, এগুলো হচ্ছে গাছটার কাণ্ড, এটা হচ্ছে গাছটার মূল, আর এগুলো হচ্ছে গাছটার কি, পাতা, ঠিক না? এভাবে হচ্ছে আমি ভাগ করতে পারছি। এই উদ্ভিদটার সবগুলো অংশ আমি আলাদাভাবে ভাগ করতে পারছি। কিন্তু এখন যদি আমি আরেকটা জিনিস আঁকাই, ধরো এরকম একটা জিনিস আঁকালাম, তারপর এরকম একটা জিনিস আঁকালাম, এই যে এইগুলো, এই গঠনগুলোর কোনটা মূল, কোনটা কাণ্ড, কোনটা হচ্ছে পাতা, এগুলো কিন্তু আমরা আলাদাভাবে বুঝতে পারছি না। পারছি? এদের হচ্ছে কোনটাতে মূল আছে, কোনটাতে কাণ্ড আছে, কোনটাতে পাতা আছে, আমরা কিন্তু আলাদাভাবে ভাগ করতে পারছি না। এরকম যাদেরকে মূল, কাণ্ড, পাতায় ভাগ করা যায় না তাদেরকে বলা হয় কি, থ্যালোফাইটা। তাদের বলা হচ্ছে থ্যালোফাইটা। ছত্রাক এই থ্যালোফাইটারই অন্তর্ভুক্ত, কিন্তু আরো ভালো করে 5টা রাজ্য আছে। সেই রাজ্যের কথা যদি চিন্তা করি, ছত্রাককে সেই রাজ্যের ফাঞ্জাইয়ের মধ্যে ফেলা হচ্ছে, ঠিক আছে? আর এক বচন হচ্ছে ফাঙ্গাস। এই কথাটা তো সবাই কম বেশি জানো, কিছু হলেই বলে ফাঙ্গাস, ফাঙ্গাস, ফাঙ্গাল ইনফেকশন, এসব কথাবার্তা তো শুনেইছো। এখন আসি, ছত্রাক হলো আরো কিছু কথাবার্তা। আমরা যখন শৈবাল নিয়ে জেনেছি তখন আমরা দেখেছি শৈবালকে বলা হচ্ছিল সবুজ, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাই সবুজই বলা হচ্ছে। এখন আমি শৈবাল ছত্রাক যখন কম্পেয়ার করে পড়বো তখন আমার পড়াটা অনেক ইজিলি হবে। দেখো, ছত্রাক হলো ক্লোরোফিলবিহীন, তাই ছত্রাক নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, আর ছত্রাক সবুজ না। দুইটা জিনিস একটা থেকে শিখে ফেললাম। তারপর ছত্রাক বহুকোষী, তারপর আসে অভাস্কুলার। অভাস্কুলার জিনিসটা কি? ভাস্কুলার মানে আমরা ভাস্কুলার বান্ডল নিয়ে পড়েছিলাম ছোটবেলায়, হয়তো জেনে এসেছি। ভাস্কুলার বান্ডেলের মধ্যে আমরা দুইটা জিনিস মেইনলি দেখতে পাই, একটা হচ্ছে কি জাইলেম, আর একটা হচ্ছে কি ফ্লোয়েম। একটা হচ্ছে জাইলেম আর একটা কি ফ্লোয়েম। ভাস্কুলারে আমরা ভাস্কুলার বান্ডেল যখন বলি এরকম দুটো জিনিস দেখতে পাই। জাইলেমের সাথে আমি যদি জল দিয়ে মনে রাখি, জাইলেম জল, আর ফ্লোয়েম হচ্ছে কি ফুড। ফ্লোয়েম হচ্ছে ফুড, ঠিক আছে, খাওয়ার। এখন দেখো জাইলেম কি করে, জাইলেম মাটি থেকে পানিটাকে টেনে পাতার কাছে নিয়ে যায় যেন সেখানে খাদ্য তৈরি হতে পারে। আর ফ্লোয়েম কি করে? ফ্লোয়েম হচ্ছে, ফ্লোয়েমের সাথে যেহেতু ফুড বলেছি তার মানে ফ্লোয়েম খাদ্য তৈরিতে ভূমিকা রাখছে। ফ্লোয়েম, জাইলেম যে পানিটা নিয়ে এসছে পাতায়, সেই পাতায় বসে বসে ফ্লোয়েম কি করে, খাদ্য তৈরি করে। সো এই যে দেখো পানি আনছে, তারপর খাদ্য তৈরি করছে, পরিবহন কলা, পরিবহনে কাজ করছে। এইরকম জিনিসটা যাদের ক্ষেত্রে থাকবে তাদেরকে আমরা ভাস্কুলার উদ্ভিদ বলি, আর যাদের থাকে না তাদেরকে আমরা কি বলি, অভাস্কুলার। যাদের থাকে না তাদের আমরা অভাস্কুলার বলি। তারপর হচ্ছে হাইফি সমৃদ্ধ মাইসেলিয়াম দ্বারা গঠিত। হাইফি সমৃদ্ধ, হাইফি দুইটা টার্ম, একটা হচ্ছে মাইসেলিয়াম আর একটা হচ্ছে কি হাইফি। মানে অনেকগুলো হাইফি থাকবে, মানে হচ্ছে অনেকগুলো হাইফি থাকবে, ঠিক আছে, হাইফি থাকবে, আর সেই হাইফিগুলো নিয়ে একটা মাইসেলিয়াম তৈরি হবে। হাইফি জিনিসটা কি জানো? এইরকম সূত্রাকার কিছু গঠন। হাইফি হচ্ছে এরকম কিছু সূত্রাকার গঠন। এই যে দেখো, এই যে এমন এমন কিছু সূত্রাকার গঠন, ঠিক আছে। এগুলো সবগুলোকে একসাথে, এগুলো সবগুলো কি করে, একসাথে মাইসেলিয়াম তৈরি করে। এই হাইফিগুলো, এগুলো কি, এগুলো হচ্ছে হাইফি। যখন এদের প্রস্থ প্রাচীর থাকে তখন এরকম এরকম দাগ কাটা থাকে,
এগুলোতে যখন প্রস্থ প্রাচীর থাকে তখন এরকম এরকম দাগ কাটা থাকে, তো এদেরকে আমরা কি বলছি, এরা হচ্ছে কি হাইফি। আর এরা সবগুলো একসাথে কি গঠন করছে, মাইসেলিয়াম। মাইসেলিয়াম সবগুলোকে একসাথে আমরা বলছি মাইসেলিয়াম, ঠিক আছে। এখন এখানে কি বললো, হেটারোট্রফিক, এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, কারণ এরা কিন্তু ক্লোরোপ্লাস্ট নেই, সবুজ না, তাই এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, এই জন্য বলা হয় হেটারোট্রফিক। আর যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাদেরকে আমরা স্বভোজী বা অটোট্রফিক বলি। সুকেন্দ্রিক জীব দ্বারা এরা শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে। আমরা পরবর্তীতে ছত্রাকের খাদ্য গ্রহণটা অনেক ভালো করে জানবো, এখানে একটু জেনে নেই যে শোষণ প্রক্রিয়া, কোন প্রক্রিয়া খাদ্য খাচ্ছে, শোষণ, অর্থাৎ টেনে নিয়ে নিচ্ছে, শোষণ করছে, শোষিত আমরা ভাবে বলি না, সেই টার্মটাই হচ্ছে শোষণ। ছত্রাক সম্বন্ধে স্টাডি করাকে আমরা কি বলি, মাইকোলজি। মাইকোলজি খুব ইম্পর্টেন্ট, বা ছত্রাক তত্ত্ব, ঠিক আছে। তারপরে আসি ছত্রাকের বাসস্থান। ছত্রাক আসলে কোথায় জন্মায়? ছত্রাক আর্দ্রতা, উষ্ণতা, অর্গানিক খাদ্য সমৃদ্ধ, ছায়াযুক্ত বা অন্ধকারাচ্ছন্ন জায়গাতে জন্মায়। তারপর আছে আরো অনেক জায়গা আছে, মাটি, পানি, উদ্ভিদ, প্রাণীদেহ, পচনশীল জীবদেহ বা দেহাবশেষ ছত্রাকের বাসস্থান। তারপর হচ্ছে জৈব পদার্থ, বিশেষত হিউমাস সমৃদ্ধ মাটিতে। জৈব পদার্থগুলো যখন মাটিতে পচে যায়, বছরের পর বছর ক্ষয় হয়ে যায়, পচে যায়, তখন সেই মাটিগুলো কি হয়, হিউমাস সমৃদ্ধ মাটি হয়। আর এরকম মাটিতেও কিন্তু ছত্রাক পাওয়া যায়, অর্থাৎ ছত্রাক একটা অন্ধকারচ্ছন্ন, তারপর হচ্ছে আর্দ্রতা আছে, এরকম টাইপের পরিবেশে হচ্ছে কি বলে তোমার হচ্ছে কি একদম ব্যবহৃত হয় না, বাড়ির আশেপাশে উঠান বা হচ্ছে এরকম সব জায়গাগুলোতে হচ্ছে ছত্রাক জন্মায়। তারপর হচ্ছে ছত্রাকের বাসস্থান নিয়ে আরো কিছু কথাবার্তা আছে, এগুলো আমরা পড়ে নিব। এখন আসি মধু ছত্রাক বা হানি মাশরুম। হানি মাশরুম, ঠিক আছে, পৃথিবীর সবচেয়ে বড় জীব হিসেবে গণ্য করা হয়। এই হানি মাশরুমটা অনেক বড়, পৃথিবীর সবচেয়ে বড় জীব। ধারণা করা হয় এর বয়স 2400 বছর, প্রায় 2000 একর জমির উপর বিস্তৃত থাকে, ঠিক আছে। এই বিস্তৃত সময় বহু বৃক্ষকে নির্মূল করে থাকে, মানে এটা যখন বড় হতে থাকে তখন আশেপাশের বৃক্ষগুলোকে শেষ করে ফেলে, ঠিক আছে। এখন এর মধ্যে কিছু স্পেশাল জিনিস আছে যা আমাদের মনে রাখতে হবে, যেমন এখানে কার নাম বলা আছে, আর্মিলারিয়া মিলি। আর্মিলারিয়া মিলি অন্ধকারে আলোর বিচ্ছুরণ ঘটায়, মানে এমন একটা ছত্রাক আর্মিলারিয়া মিলি, এটা কি করে, অন্ধকারে জোনাকি পোকা যেভাবে জ্বলে সেভাবে জ্বলতে থাকে। তারপর কিছু ছত্রাক আছে বিষাক্ত, এইরকম হচ্ছে তারা মানে এরকম যেসব ছত্রাক তাদেরকে কি বলে, তাদেরকে থাকে একটা পদার্থ অ্যামাটক্সিন। অ্যামাটক্সিন, যেই সব বিষাক্ত ছত্রাকগুলো আছে তারা বিষাক্ত হওয়ার কারণ তাদের মধ্যে অ্যামাটক্সিন আছে, অ্যামাটক্সিন। এই যে আমাদের সেই আর্মিলারিয়া ওস্টোই, মানে এগুলো হচ্ছে অনেকগুলো আছে, এখানে একটা দিল আর্মিলারিয়া মিলির কথা বলা আছে, এখানে ওস্টোইর কথা বলা হচ্ছে। ছবিটা দেখি একটু, এরা অনেক বড়, ছবিটা দেখে হয়তো সেভাবে ধারণা করা যাচ্ছে না, বাট আর্মিলারিয়ারা হচ্ছে অনেক বড়, তাই এদেরকে হানি মাশরুম বলা হয়, ঠিক আছে। তারপর আসি ছত্রাকের বৈশিষ্ট্য। আমরা যখন সংজ্ঞাটি পড়েছিলাম তখনই কিন্তু ছত্রাকের কিছু বৈশিষ্ট্য জেনে ফেলেছি। দেখো, ছত্রাক ক্লোরোফিলবিহীন, অসবুজ, সালোকসংশ্লেষণে অক্ষম। এই তিনটা সেই সেম কথা, যে অসবুজ হবে সে কিন্তু খাদ্য তৈরি করতে পারবে না, আর যে অসবুজ তাতে অবশ্যই ক্লোরোফিল নেই, সালোকসংশ্লেষণে অংশগ্রহণ করবে না, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে না। তো এই তিনটা শব্দই কিন্তু একের সাথে আরেকজন সম্পর্কিত। আর নতুন করে অ্যাড হলো অপুষ্পক, ফুল তৈরি করতে পারে না। ছত্রাক মৃতজীবী, উদাহরণ এখানে আছে স্যাপ্রোফাইটিক, তারপর আছে পরজীবী প্যারাসাইটিক, তারপর আছে মিথজীবী সিম্বায়োটিক। মৃতজীবী তো বুঝতেই পারছি, মৃত একটা জীবের উপর ছত্রাক তৈরি হচ্ছে। তারপর আছে কি পরজীবী। পরজীবী মানে আর একটা জীবের মধ্যে বা এভাবে অন্য কোনো ভাবে হচ্ছে কি, মানে জীবিত আছে এরকম একটা জীবের মধ্যেই হচ্ছে সে থাকছে বা জন্মগ্রহণ করছে,
যেমন কৃমি মানুষের মধ্যে পাওয়া যায়, এইরকমই হচ্ছে ছত্রাক। তারপর হচ্ছে মিথজীবী, মানে আরেকটা জীবের সাথে পার্টনারশিপ করে আছে, ঠিক আছে, ওই জীবকেও হেল্প করছে, নিজে ওই জীব থেকে হেল্প পাচ্ছে। তারপর আছে এরা সুকেন্দ্রিক, অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস এবং বিভিন্ন অঙ্গাণু বিদ্যমান। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে নির্মিত। ছত্রাকের কোষ প্রাচীর, আমরা এমনিতে জানি উদ্ভিদের একটা কোষ প্রাচীর থাকে, যেটা উদ্ভিদের অনন্য বৈশিষ্ট্য, প্রাণীতে থাকে না। তো ছত্রাকের আরো একটু অনন্য বৈশিষ্ট্য হচ্ছে, ইউনিক ক্যারেক্টার হচ্ছে, ছত্রাকের মধ্যে যে কোষ প্রাচীরটা থাকে তার মধ্যে একটা উপাদান থাকে যেটার নাম কাইটিন। আর কাইটিন জিনিসটা কি, একটা পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড কি, আমরা কার্বোহাইড্রেট যখন পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড, এরকম পড়েছি না? তো ওইরকমই একটা পলিস্যাকারাইড হচ্ছে কে, কাইটিন। ছত্রাকের সঞ্চিত খাদ্য হচ্ছে কি, এটা খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য এই 5 নাম্বার পয়েন্টটা অনেক ইম্পর্টেন্ট। প্রধানত গ্লাইকোজেন, প্রধানত। তারপর আছে কি তৈলবিন্দু, তারপর কখনো কখনো কিছু পরিমাণ ভলিউটিন আর চর্বি থাকে। এখানে গ্লাইকোজেনটা কি, গ্লাইকোজেন কিছুক্ষণ আগে বললাম পলিস্যাকারাইড, ওরকমই একটা পলিস্যাকারাইড হচ্ছে গ্লাইকোজেন। গ্লাইকোজেনের সাথে আরো একটা এক্সাম্পল ছিল স্টার্চ। সো এখানে মানে অনেকগুলো মনোস্যাকারাইড, ছোট ছোট কার্বোহাইড্রেট একত্রিত হয়ে যখন একটা বড় কার্বোহাইড্রেট তৈরি করে সেটাকে আমরা পলিস্যাকারাইড বলি। সো গ্লাইকোজেন হচ্ছে এরকম একটা বড় কার্বোহাইড্রেট। তারপর আসে তৈলবিন্দু, তৈলবিন্দু হচ্ছে তেলকণা, ছোট ছোট তেলকণা, ঠিক আছে। তারপর হচ্ছে ভলিউটিন, ভলিউটিন কি, ভলিউটিন হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে থাকা এমন একটা উপাদান যেটা কি করে, যেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড সঞ্চয় করে রাখে, নিউক্লিক অ্যাসিড সঞ্চয় করে থাকে। আমরা যখন নিউক্লিক অ্যাসিড নিয়ে পড়াশোনা করেছি তখন আমরা দেখেছি নিউক্লিক অ্যাসিড কিন্তু আমাদের অনেক কাজে হেল্প করে। এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এরকম অনেক জিনিস, এটিপি থেকে আমরা শক্তি পাই, এরকম অনেক জিনিস তৈরিতে কিন্তু নিউক্লিক অ্যাসিডের ভূমিকা আছে। এছাড়াও ডিএনএ, আরএনএ এগুলো কিন্তু নিউক্লিক অ্যাসিড। তারপর আমাদের প্রোটিন, এরকম অনেক কিছুতে নিউক্লিক অ্যাসিডের ভূমিকা রাখছে। সো নিউক্লিক অ্যাসিডকে স্টোর করে রাখছে ভলিউটিন। আর এই ভলিউটিন কি, এই ভলিউটিন হচ্ছে ছত্রাকের সঞ্চিত খাদ্য। তারপর চর্বি আছে, এই পয়েন্টটা অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, শুধুমাত্র এইচএসসি পরীক্ষা না, তোমাদের অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ছত্রাকের দেহ, ভাস্কুলার টিস্যু নেই, এই কথাটা আমি এক্সপ্লেন করেছি, যেমন জাইলেম, ফ্লোয়েম এগুলো কিছুই নেই। ছত্রাকের জননাঙ্গ এক কোষী, ইউনিসেলুলার, অর্থাৎ গ্যামেট, গ্যামেটের কথা বলা হচ্ছে। গ্যামেট হচ্ছে এখানে বলা হচ্ছে গ্যামেট না, গ্যামেট যে অঙ্গে থাকছে সেই অঙ্গটাও এক কোষী। নর্মালি আমরা জানি গ্যামেট কিন্তু এক কোষী হয়, এন, কিন্তু যে অঙ্গে গ্যামেট থাকে সেটা কিন্তু আমরা জানি এক কোষী হয় না, কিন্তু এখানে হচ্ছে এক কোষী, এটা ভিন্ন। স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় জাইগোট বহুকোষী ভ্রূণে পরিণত হয় না। ধরো এটা যদি ছত্রাকের স্ত্রী জননাঙ্গ হয়, ঠিক আছে, এখানে হচ্ছে কি স্ত্রী জনন কোষটা ছিল, এটা হচ্ছে স্ত্রী জনন কোষ, ঠিক আছে। তারপর এটা হচ্ছে কি পুং জনন কোষ, যেটা বাহির থেকে এসছে, ঠিক আছে, এটা হচ্ছে পুং জনন কোষ, বাহির থেকে এসছে। তো এটা আর দুইটা যখন একসাথে মিলিত হবে তখন হচ্ছে কি করবে, জাইগোট তৈরি করবে, দুইটা একসাথে মিলিত হয়ে জাইগোট তৈরি করবে। তো এটা হচ্ছে কি জাইগোট, ঠিক আছে। জাইগোটটা যতক্ষণ পর্যন্ত এই স্ত্রী জননাঙ্গে থাকবে, এই স্ত্রী জননাঙ্গে থাকবে ততক্ষণ পর্যন্ত এরা কিন্তু বিভাজিত হবে না, এভাবে ইনটেক অবস্থায় থাকবে। যখনই এটাকে বিদীর্ণ করে ভেঙে বের হয়ে যাবে তখনই হচ্ছে এটা বিভাজিত হতে পারবে, হয়ে পরে ভ্রূণে পরিণত হবে। এই কথাটা এখানে বলা হচ্ছে। এই যে দেখো, জাইগোটে মিউসিস বিভাজন ঘটে, কিন্তু এখানে কি বললো, স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় জাইগোট বহুকোষী ভ্রূণে পরিণত হয় না। জাইগোট যখন বহুকোষী ভ্রূণে পরিণত হবে এটার জন্য কিন্তু তার মিউসিস বিভাজন করতে হবে। এখন মিউসিস বিভাজনটা যতক্ষণ পর্যন্ত স্ত্রী জননাঙ্গে থাকবে ততক্ষণ পর্যন্ত হবে না, যখনই স্ত্রী জননাঙ্গ থেকে বের হয়ে যাবে তখনই মিউসিস বিভাজন হবে, হয়ে সেটা বহুকোষী ভ্রূণে পরিণত হবে, ঠিক আছে। এখন বললো জাইগোটে মিউসিস বিভাজন ঘটে তাই থ্যালাস হ্যাপ্লয়েড। এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে থ্যালাসটা হ্যাপ্লয়েড থাকে, অর্থাৎ থ্যালাস বলতে বোঝাচ্ছে ধরো
এই যে আমাদের ছত্রাকটাই হচ্ছে একটা থ্যালাস, ঠিক আছে। ধরো ছত্রাক হচ্ছে একটা থ্যালাস। এখন জাইগোট যেটা তৈরি হলো, জাইগোট কিন্তু টোয়াইস এন, এখানে কিন্তু একটা মেল আর একটা ফিমেল গ্যামেট ছিল, একত্রিত হয়ে টোয়াইস এন তৈরি করলো, অর্থাৎ ডিপ্লয়েড তৈরি করলো। কিন্তু এই ডিপ্লয়েডটা পরবর্তীতে মিউসিস বিভাজন যখন হয় সেখানে কি হবে, এন এ পরিণত হবে। মিউসিস বিভাজনের সময় এই যে জাইগোট কিন্তু টোয়াইস এন, যখন এখানে এই জাইগোটটা এই যে স্ত্রী জননাঙ্গ থেকে বের হয়ে যাবে, তখন এই জাইগোট কি হবে, একটা থেকে চারটা কোষে পরিণত হবে। এই চারটা কোষ এক একটা কি এন, এই বা হ্যাপ্লয়েড, এই চারটা কোষ এক একটা হচ্ছে হ্যাপ্লয়েড, অর্থাৎ এরা ডিপ্লয়েড ছিল, জাইগোটটা ডিপ্লয়েড ছিল, তারপরে এটা হ্যাপ্লয়েড হয়ে যাবে। আর এই হ্যাপ্লয়েডটা আলটিমেটলি কি তৈরি করবে, থ্যালাস। এই থ্যালাসটা পরবর্তীতে ছত্রাক হবে, ঠিক আছে। এই থ্যালাসটা পরবর্তীতে ছত্রাক হবে। তাহলে আমাদের ছত্রাকটা কি হলো, এখানে আলটিমেটলি হ্যাপ্লয়েড হলো, ঠিক আছে। অধিকাংশ ছত্রাক সদস্যই শোষণ প্রক্রিয়ায় পুষ্টি গ্রহণ করে। ধরো এটা হচ্ছে একটা উদ্ভিদ, ঠিক আছে, ঠিক আছে। এখন এখানে হচ্ছে একটা ছত্রাক আছে, এই ছত্রাকের একটা জিনিস দিয়ে এভাবে হাইফি বা যেটা আমরা সামনে পড়বো, সবগুলো খাদ্য এভাবে টেনে 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 এই উদ্ভিদ থেকে নেয়, তাই শোষণ প্রক্রিয়া সে কি করে, পুষ্টি গ্রহণ করে। তারপর আসে ছত্রাকের বৈশিষ্ট্যের, এখানে আর কি আছে, এদের রয়েছে তীব্র অভিযোজন ক্ষমতা, কতগুলো হচ্ছে 5 ডিগ্রি নিম্ন তাপমাত্রায়, আর কতগুলো 50 ডিগ্রি এর উপরে তাপমাত্রায় জন্মাতে পারে। এটা মানে কি, সে হচ্ছে অনেক বেশি অ্যাডজাস্ট করতে পারে, টেম্পারেচার অনেক কম, নর্মালি অন্য উদ্ভিদগুলো বেঁচে থাকে না, কিন্তু ছত্রাক থাকতে পারে, টেম্পারেচার প্রচণ্ড বেশি, তখনও কিন্তু এই উদ্ভিদগুলো বাঁচতে পারে। এর জন্য এদের বললো, এদের অ্যাডজাস্ট হওয়ার যে একটা ক্ষমতা সেটা কিন্তু অনেক বেশি। অভিযোজন মানে অ্যাডজাস্টমেন্টটাই বোঝাচ্ছে। ছত্রাক থ্যালোফাইটা জাতীয় উদ্ভিদ, অর্থাৎ ছত্রাকের মূল কাণ্ড পাতা এরকম কোনো ভাগ করতে পারি না আমরা, কোনটা যে মূল, কোনটা যে কাণ্ড, কোনটা যে পাতা, এই কথা কিন্তু আমরা বুঝবো না। এককোষী ছাড়া প্রায় সব ছত্রাকের দেহ হাইফি দ্বারা গঠিত। এটা তো বলেছি, হাইফি কি ছিল, ধরো এটা যদি একটা আমরা আমাদের অ্যাগারিকাসের মধ্যে দেখবো, ঠিক আছে, অ্যাগারিকাস যখন পড়বো তখন দেখবো। এটা ধরো একটা ছত্রাক, ঠিক আছে, এটা একটা ছত্রাক, এই ছত্রাকটার এটা হচ্ছে মাটির উপরে অংশ আর মাটির নিচে অংশ। তুমি যদি ধরো যে এটা হচ্ছে মূল, আসলে কিন্তু মূল না, এগুলোর নাম কিন্তু মূল না, মূলের মতো দেখতে মনে হলো, আর এগুলো কিন্তু মূল না, এগুলো কি হাইফি, এই যে শেকড়, মানে এগুলো যেগুলোকে আমরা শেকড়ের মতো দেখছি এগুলো হচ্ছে হাইফি। এই যে দেখো এগুলো হচ্ছে কি হাইফি, এগুলো এক একটা হচ্ছে একসাথে হয়ে এরা মাইসেলিয়াম তৈরি করে। এই পার্টটাকে আমরা বলি হচ্ছে কি মাইসেলিয়াম। মাটির নিচের এই পার্টটুকুকে আমরা মাইসেলিয়াম বলছি, আর উপরে এটা হচ্ছে কি ফ্রুট বডি। আমরা যখন অ্যাগারিকাস পড়বো তখন আমরা এটা ক্লিয়ার হয়ে যাব। মাটির নিচের এই পার্টটুকুকে আমরা মাইসেলিয়াম বলছি, ঠিক আছে। আর এগুলো হচ্ছে কি হাইফি, এগুলো এক একটা হচ্ছে হাইফি, হাইফিগুলো একত্রিত হয়ে মাইসেলিয়াম তৈরি করছে, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে আমাদের এখন ছত্রাকের গঠন পড়া শেষ। তারপর মার্গুলিসের কথা বলা হয়েছিল। মার্গুলিস কিংডম ফানজাইকে 5টি ফাইলামে ভাগ করে বা 5টি পর্বে ভাগ করে। পর্বগুলো কি কি আমরা দেখো, সবগুলো শেষে কি আছে, মাইকোটা, জাইগোমাইকোটা, অ্যাসকোমাইকোটা, তারপর বেসিডিও মাইকোটা, তারপর হচ্ছে ডিউটারো মাইকোটা, তারপর হচ্ছে মাইকোফাইটা। এভাবে করে ভেঙে ভেঙে যদি অনেকবার পড়ো তাহলে এই নামগুলো মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। এগুলো উচ্চারণ করতে হবে বারবার, তাহলে মনে থাকবে। তারপরে ছত্রাকের দৈহিক গঠনে আমরা ছত্রাকের বৈশিষ্ট্য পড়েছি, তারপর এখন পড়বো ছত্রাকের বৈশিষ্ট্য পড়েছি, ছত্রাকের আবাসস্থল পড়েছি, এখন পড়বো ছত্রাকের দৈহিক গঠন। আসলে দেহের মধ্যে কি কি থাকে এগুলো একদম ভালো করে এখন দেখব। চলো দেখে ফেলি। অধিকাংশ ছত্রাকই বহুকোষী, অনেকগুলো কোষ নিয়ে তৈরি হয়। এদের দেহ সূত্রাকার, শাখান্বিত এবং আনুবীক্ষণিক। ছত্রাকের দেহ শাখান্বিত,
আমরা যখন শৈবাল পড়েছিলাম দেখেছিলাম যে ইউলোথ্রিক্স যখন পড়েছি তখন কিন্তু আমরা দেখেছিলাম ইউলোথ্রিক্স অশাখো, অর্থাৎ শাখা প্রশাখা ভাগ করা যাচ্ছে না, কিন্তু ছত্রাক আবার শাখা প্রশাখা ভাগ করা যাচ্ছে। ছত্রাকের সূত্রাকার শাখাকে হাইফা এবং বহুবচনে হাইফি বলে। এক একটি হাইফা সরু, স্বচ্ছ এবং নলাকার হয়। ওই যে একটু আগে দেখালাম না, এই যেগুলো হচ্ছে কি হাইফা, এই যে, তারপর আরো দেওয়া যায় সরু, স্বচ্ছ, নলাকার, নলের মতো না, সেজন্য বলা হচ্ছে। কোন কোন হাইফা প্রস্থ প্রাচীর বিশিষ্ট। আমরা কি জানি এটাকে বলা হচ্ছে প্রস্থ, এই যে এটাকে বলে প্রস্থ, আর এটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য, ঠিক না? লম্বালম্বি ধরো আমি যদি বলি এই কলমটার দৈর্ঘ্য কত, আমি তাহলে লম্বালম্বি কাউন্ট করব, কিন্তু এই কলমটার প্রস্থ কত যখন বলবো তখন হচ্ছে আমি এভাবে করে কাউন্ট করব না, এখান থেকে এখানে এইটুকু, তাহলে প্রস্থ প্রাচীরটা হবে এভাবে, আর লম্বালম্বি যখন লম্বোচ্ছেদ করে তখন হচ্ছে এটা এভাবে। হাইফার প্রস্থ প্রাচীরকে সেপ্টা বলে। এগুলো যদি হাইফা হয়, এই হাইফাগুলোর এখানে কিছু প্রস্থ প্রাচীর থাকে, ঠিক আছে? যেসব হাইফাতে এরকম প্রস্থ প্রাচীর থাকে, এই প্রস্থ প্রাচীরগুলোকে কি বলা হচ্ছে? সেপ্টা বলা হচ্ছে। এই প্রস্থ প্রাচীরগুলোকে সেপ্টা বলা হয়, সেপ্টা, ঠিক আছে? কি বলে? সেপ্টা বলা হয়। তারপর কি বলো দেখো তো, সেপ্টাতে ছিদ্র থাকে, সেপ্টার মধ্যে আবার ছিদ্র থাকে, ঠিক আছে? কোন কোন ছত্রাকে হাইফা প্রস্থপ্রাচীর বিহীন হয়, কোন কোন ছত্রাকে হাইফা প্রস্থপ্রাচীর বিহীন হয়। অসংখ্য শাখা প্রশাখা বিশিষ্ট সূত্রাকার হাইফি দ্বারা গঠিত ছত্রাক দেহকে মাইসেলিয়াম বলে। ওই যে নিচে এরকম অনেকগুলো হাইফা থাকবে, পুরো জায়গাটাকে একসাথে বলা হবে কি? মাইসেলিয়ামে অবস্থিত অনেকগুলো হাইফি যখন প্রস্থপ্রাচীর বিহীন হয়, বহু নিউক্লিয়াস বিশিষ্ট হয়, তখন তাকে সিনোসাইটিক মাইসেলিয়াম বলে। কথাটার মানে কি? এটা হচ্ছে একটা হাইফা, এটা একটা হাইফা যেটাই বলো একটু ঠিক করে বলো, কারণ এখানে বহু বচন আর হচ্ছে কি এক বচন একটা ব্যাপার আছে, কিন্তু দুইটাই একসাথে লিখতে পারবা। যখন প্রশ্ন আসবে কোনটা বহু বচন কোনটা এক বচন তখন একটু ঠিক করে দেখো। উপরের দিকে আবার এর হচ্ছে গ্রোথ আছে, উপরের দিকে হচ্ছে ফ্রুট বডি, ঠিক আছে? উপরের দিকে হচ্ছে ফ্রুট বডি, এই যে, ঠিক আছে? সো এখানে দেখো এই যে হাইফিগুলো, এগুলোকে একসাথে, এগুলো হচ্ছে একসাথে কি, এগুলো একসাথে নিচের পার্টটা, পুরো নিচের পার্টটাকে বলা হচ্ছে কি? পুরো নিচের পার্টটাকে কি বলা হচ্ছে? মাইসেলিয়াম। এই যে মাইসেলিয়াম বলা হচ্ছে পুরো নিচের পার্টটাকে। এখন এখানে যদি, এখানে তো অনেকগুলো নিউক্লিয়াস থাকে, এখানে অনেক কোষ থাকে না? অনেক কোষ থাকে, তাহলে এরকম যদি কোষ থাকে, ধরো কোষ আছে, হ্যাঁ, এরকম অনেকগুলো কোষ আছে, কিন্তু কোনো প্রস্থ প্রাচীর নেই। ধরো এখানে দুইটা হচ্ছে, আমি হাইফাকে দেখাই, এখানে একটা হাইফা, এখানে একটা হাইফা, তো এই প্রাচীরটাতে প্রস্থ প্রাচীর আছে, মানে এই হাইফাটাতে প্রস্থ প্রাচীর আছে, তাহলে এখানে হচ্ছে সবগুলো কোষ আলাদা আলাদাভাবে আমি দেখাতে পাচ্ছি, কিন্তু এখানে কোনো প্রস্থ প্রাচীর নেই, এই যে প্রস্থ প্রাচীর বিহীন। আর তার মানে এখানে একটা কোষের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস, আর এখানে অনেকগুলো কোষ আছে, অনেকগুলো কোষে একটা একটা করে নিউক্লিয়াস, আর এখানে একটা কোষে অনেকগুলো নিউক্লিয়াস। এই রকম অবস্থাটাকে আমরা কি বলি? সিনোসাইটিক। আর এইরকম কোষটাকে আমরা বলি সিনোসাইট। এটা অনেকবার আসে, বায়োলজিতে অনেকবার আমরা এটা ইউজ করি। সিনোসাইটিক মানে হচ্ছে বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ, সিনোসাইট। আর এই ব্যাপারটা হচ্ছে সিনোসাইটিক মাইসেলিয়াম। এখন যখন দেখা যাবে যে আমার এখানে সবগুলো সেম অবস্থা, কোনোটাতে হচ্ছে এরকম প্রস্থপ্রাচীর নেই, কোনোটাতেই এরকম প্রস্থপ্রাচীর নেই, ঠিক আছে? এরকম প্রস্থপ্রাচীর নেই কোনোটাতে, সবগুলো হাইফিরই সেম অবস্থা, ঠিক আছে? সবগুলো হাইফির এরকম সেম অবস্থা, তখন আমরা কি বলবো? তখন আমরা এটা পুরোটাকে আমরা বলবো সিনোসাইটিক মাইসেলিয়াম। এই যে সিনোসাইটিক মাইসেলিয়াম, তখন বলবো এটাকে, ঠিক আছে? যদি মিক্সচার থাকে তাহলে পুরো মাইসেলিয়ামকে তো আমি সিনোসাইটিক বলতে পারি না, তখন একটা হাইফি বা হাইফাই হচ্ছে তখন সিনোসাইটিক হাইফা হবে। এরকম এক্সাম্পল যাদের হচ্ছে এই অবস্থা থাকে যে কোষগুলোর মধ্যে কোনো সেপ্টা নাই বা প্রস্থপ্রাচীর নেই, তখন আমি এটাকে বলবো সিনোসাইটিক মাইসেলিয়াম। এক্সাম্পল আছে স্যাপ্রোল্যাগনিয়া sp স্পেসিস। ছত্রাকের দৈহিক গঠন, আচ্ছা এই কথাটা এইমাত্র বলা হলো। এই যে দেখো, যখন একাধিক নিউক্লিয়াস থাকে তখন আমরা এটাকে সিনোসাইট বলি। এখন এখানে আর কি আছে দেখো তো,
বলল পরজীবী ছত্রাক পোষক দেহের ভেতরে বিশেষ ধরনের হাইফা প্রবেশ করিয়ে সেখান থেকে খাদ্য গ্রহণ করে। এখন পোষক দেহ থেকে খাদ্য গ্রহণকারী হাইফাকে হোস্টোরিয়া বলে। হোস্টোরিয়া পোষক দেহ, ধরো ওই যে কিছুক্ষণ আগে দেখালাম, এটা একটা উদ্ভিদ, ঠিক আছে, এটা একটা উদ্ভিদ। এই উদ্ভিদের মধ্যে এখানে একটা কি বলবো ছত্রাক, হ্যাঁ এখানে ধরো একটা ছত্রাক এই উদ্ভিদের মধ্যে। এই উদ্ভিদগুলো ধরো এই যে হাইফা, হ্যাঁ এই হাইফাটা দিয়ে, এই যে এই হাইফাটা দিয়ে সে কি করে খাদ্য গ্রহণ করে, খাদ্য শোষণ করে। এটাকে আমরা তখন কি বলবো, এটাকে তখন আমরা কি বলবো হোস্টোরিয়াম। যেই হাইফাটা দিয়ে সে খাদ্যটাকে টেনে নিচ্ছে, পোষক দেহ যেই উদ্ভিদটাতে সে হচ্ছে থাকছে সেটাকে আমরা পোষক দেহ বলছি, আর যে হাইফা দিয়ে হচ্ছে খাদ্যটা নিচ্ছি সেটাকে আমরা হোস্টোরিয়াম বলছি, ঠিক আছে, সেটাকে আমরা কি বলছি হোস্টোরিয়াম। এখন হোস্টোরিয়াম থাকে এমন একটা ছত্রাকের এক্সাম্পল দেখে ফেলি। দেখো এই যে ফাইটোফথোরা, ফাইটোফথোরা নামে ছত্রাকে আমরা এই ধরনের হোস্টোরিয়াম দেখতে পাই, যে হোস্টোরিয়াম দিয়ে সে অন্য কোনো উদ্ভিদ থেকে খাদ্যটা টেনে নিয়ে ফেলে বা শোষণ করে। তারপর আসি কি বলল, পরিবেশ থেকে খাদ্য শোষণকারী হাইফাকে রাইজয়েড বলে। কি বলে? রাইজয়েড বলে। পরিবেশ থেকে দেখো কিছুক্ষণ আগে যেটা জানলাম, অন্য একটা উদ্ভিদ যেটার উপর এই ছত্রাকটা ছিল, মানে যার উপর ছত্রাকটা আশ্রয় নিয়েছে, এরকম একটা উদ্ভিদ থেকে যখন ছত্রাক কি করছে খাদ্যটা টেনে নিয়ে ফেলছে, তখন যার মাধ্যমে নিচ্ছে, যে হাইফাটার মাধ্যমে নিচ্ছে, তাকে আমরা আলাদা নামে ডাকছি, সেটা কি হোস্টোরিয়াম। এখন যদি কোনো উদ্ভিদ না হয়, পরিবেশ থেকে এমনিতে নেচার থেকে নিচ্ছে, তখন তাকে কি বলবো, তখন সেই হাইফাটাকে বলবো রাইজয়েড, তখন সেটাকে বলবো রাইজয়েড। সো রাইজয়েড আর হোস্টোরিয়ামের মধ্যে ডিফারেন্সটা কিন্তু মাথায় রাখতে হবে। কোনো কোনো উচ্চ শ্রেণীর ছত্রাকে মাইসেলিয়াম শক্ত রশির মতো গঠন করে, যাকে আমরা রাইজোমর্ফ বলি। দেখো একটু ছবিতে দেখি, যদি ধরো এই যে এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের হাইফা, ঠিক আছে, বা হাইফি, এই যে এগুলো মাটির নিচে আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে মাটির নিচে আছে, এটা হচ্ছে মাটি, এটা মাটির নিচে আছে, এটা বা ছত্রাকের দেহ, ঠিক আছে। তারপর এটা হচ্ছে ফ্রুট বডি, আমি ফ্রুট বডি আঁকাচ্ছি, ফ্রুট বডি, এটা হচ্ছে কি ফ্রুট বডি। এখানে হাইফাগুলো একসাথে কি করছে, হাইফাগুলো একসাথে হচ্ছে তোমার মাইসেলিয়াম তৈরি করেছে, মাইসেলিয়াম। রাইজয়েড আর রাইজোমর্ফ কিন্তু আলাদা, ঠিক আছে। রাইজোমর্ফ হচ্ছে এখানে হাইফাগুলো ধরো এরা হচ্ছে একসাথে পেঁচিয়ে গেল, আরও এঁকে দেয়, ঠিক আছে, আরও এঁকে দেয়, পেঁচিয়ে গেল, পেঁচে এই যেভাবে পেঁচিয়ে গিয়ে শক্ত রশির মতো তৈরি করলো, একসাথে পেঁচিয়ে গেল, শক্ত রশির মতো তৈরি করলো, ঠিক আছে। দেখো কি একটা অবস্থা হয়ে গেল না, আগে কেমনটা ছিল আর এখন কেমনটা আছে, শক্ত রশির মতো হয়ে গেল। এই অবস্থাটাকে এখন আমরা কি বলবো, এই অবস্থাটাকে আমরা এখন বলবো রাইজোমর্ফ। এই অবস্থানটার নাম দিব আমরা কি রাইজোমর্ফ। ওই যে রাইজোমর্ফ, মাত্র যেটা পড়ালাম রাইজোমর্ফ, এটাকে আমরা কি বলবো এখন, এটাকে আমরা বলবো রাইজোমর্ফ। এই যে রশির মতো এভাবে গঠন তৈরি করে ফেললো, এটা রাইজোমর্ফ বলে। আমরা অ্যাগারিকাস নিয়ে আরেকটা ভিডিওতে একদম ডিটেলসে পড়বো, কিন্তু এইরকম গঠনটা আমরা স্পেসিফিক্যালি ছত্রাক অ্যাগারিকাসের মধ্যে দেখতে পাই, ঠিক আছে। উদ্ভিদের সরু মূল বা মূলরমের চারিদিকে বা অভ্যন্তরে বিভিন্ন ছত্রাক জালের মতো বেষ্টন করে থাকে। তার মানে কি, উদ্ভিদের মূল বা মূলরমের পাশে হচ্ছে কিছু ছত্রাক থাকে, এগুলোকে কি বলা হয় মাইকোরাইজাল ছত্রাক। কথাটার মানে কি, চলো আরেকটা ছবিতে দেখি। আমি এখন আরেকটা উদ্ভিদ আঁকাই। এটা একটা উদ্ভিদ, হ্যাঁ, এই উদ্ভিদের এগুলো হচ্ছে কি মূল, উদ্ভিদের হচ্ছে এগুলো মূল। এই উদ্ভিদের এখানে মূলের সাথে ধরো এখানে হচ্ছে কিছু ছত্রাক থাকছে, এগুলো হচ্ছে ছত্রাক, এগুলো হচ্ছে ছত্রাক, ঠিক আছে। ছত্রাকের গঠন এক একটা এক এক রকম হয়, আমি জাস্ট একটু বোঝালাম। দেখো উদ্ভিদের সরু মূল বা মূলরমের চারদিকে অভ্যন্তরে নির্দিষ্ট কিছু
ছত্রাক জালের মতো বেষ্টন করে থাকে, এভাবে জালের মতো ছড়িয়ে ছিড়িয়ে বেষ্টন করে আছে, এগুলোকে মাইকোরাইজাল ছত্রাক বলে। তার মানে এই ছত্রাকগুলোকে মাইকোরাইজাল ছত্রাক বলে। রাইজাল এই যে জাল গঠন করছে, তাই এগুলো হচ্ছে কি মাইকোরাইজাল ছত্রাক। এরকম কে আছে? স্যাপ্রোল্যাগনিয়া স্পি। তারপর আসি ছত্রাকের দৈহিক গঠনের মধ্যে আর কি আছে। এরা মিথজীবী আচরণ করে বা অ্যাসোসিয়েশন করে, মাইকোরাইজা গঠন করে। এভাবে যে মূলরোমের সাথে পার্টনারশিপ করে জালের মতো আটকে আছে, এই ব্যাপারটাতে একটা মিথজীবিতা আছে। পার্টনারশিপ মানে কি? পার্টনাররা কি হয়? একজন আরেকজনকে হেল্প করবে, একজন হেল্প করবে, আরেকজন বসে বসে শুধু হেল্প নিবে, এটা তো পার্টনারশিপ হতে পারে না, ঠিক না? সো মিথজীবিতাতে এখানে কি হবে? উচ্চ শ্রেণীর উদ্ভিদের জন্য মাইকোরাইজাল অ্যাসোসিয়েশন খুবই গুরুত্বপূর্ণ। এখানে কি হবে দেখো, যেই বড় উদ্ভিদের সাথে ছত্রাক মাইকোরাইজা গঠন করবে, সেই উদ্ভিদকে কি দিবে? উদ্ভিদকে দিবে হচ্ছে খনিজ লবণ, বিশেষ করে ফসফরাস সরবরাহ করে। আর মূল থেকে, আর উদ্ভিদকে তো দিচ্ছে খনিজ লবণ, ফসফরাস, কিন্তু উদ্ভিদ থেকে কি নিবে? উদ্ভিদ থেকে নিবে হচ্ছে খাদ্য শোষণ করে নিবে উদ্ভিদের মূল থেকে। উদ্ভিদ তো নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, ছত্রাক এটা পারে না। তাই ছত্রাক সে হচ্ছে একটু লবণ, খনিজ লবণ আর ফসফরাস দেওয়ার বিনিময়ে সেই উদ্ভিদ থেকে খাবার নিবে একটু, ঠিক আছে? এভাবে হচ্ছে তারা পার্টনারশিপ করে, এটাকে বলা হচ্ছে কি মিথজীবী। এর উপর ভিত্তি করেই স্থলজ উদ্ভিদের উদ্ভব ঘটেছে। তারপর সঞ্চিত খাদ্য। ছত্রাকের সঞ্চিত খাদ্য কি আমরা জানি? ছত্রাকের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন আর তৈলবিন্দু। ছত্রাকের কোষীয় গঠন, এখন দেখে ফেলি ছত্রাকের কোষীয় গঠন। ছত্রাকে কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাস্ট, এই দুইটা জিনিস মেইনলি থাকে, মেইনলি কোষ প্রাচীর আর প্রোটোপ্লাস্ট। কিন্তু এই প্রোটোপ্লাস্টের মধ্যে আরো কিছু জিনিসপত্র আছে। কোষ প্রাচীরে প্রথমে দেখি, কোষ প্রাচীরে কি বললো? কোষ প্রাচীরের প্রধান উপাদানটা কি? কাইটিন। যেটা কি? যেটা একটা পলিস্যাকারাইড। এটা আমি প্রথমে এক্সপ্লেইন করে ফেলেছি কি পলিস্যাকারাইড। প্রোটোপ্লাস্টকে সংরক্ষণ করাই এর প্রধান কাজ। অর্থাৎ ছত্রাকের এটা একটা কোষ, ঠিক আছে? এই কোষটার একদম বাহিরের দিকে, এই কোষটার বাহিরের দিকে একটা আবরণী আছে, ঠিক আছে? একদম বাহিরের দিকে একটা কাইটিন সমৃদ্ধ কোষ প্রাচীর আছে, ঠিক আছে? ব্লু কালারটা হচ্ছে আমাদের কি? কোষ প্রাচীর। ধরো এটা হচ্ছে কি কোষ প্রাচীর। আর ইয়েলো কালার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কি? কোষ ঝিল্লি। আচ্ছা, এখন এটা না দেখাই, দেখো। তারপর হচ্ছে এখানে দেখো, বাহিরেরটা কোষ প্রাচীর আর ভেতরে যা কিছু আছে এটা কি বলতেছি আমরা? প্রোটোপ্লাস্ট। ভেতরে এটা হচ্ছে কি? প্রোটোপ্লাস্ট। তারপর প্রোটোপ্লাস্টটাকে আরেকটু ভাগ করব একটু পর। প্রোটোপ্লাস্টকে যদি ভাগ করি তাহলে এখানে প্রোটোপ্লাস্টের এই যে ইয়েলো কালার যেটা দেখতে পাচ্ছি এটা কি? এটা হচ্ছে কোষ ঝিল্লি। মানে কোষ প্রাচীরের একদম পাশেই যেটা থাকবে, পরপরই যেটা থাকবে সেটা হচ্ছে কি? কোষ ঝিল্লি। ভেতরে যে জলীয় অংশটা থাকবে সেটা হবে কি? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম। তারপর ভেতরে যেই জিনিসটা সবচেয়ে ভিজিবল হবে, বেশি ভালো করে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কি? নিউক্লিয়াস। দেখো এই কথাগুলোই হচ্ছে এখানে আছে। আচ্ছা, ছবিটা আরেকটু দেখাই, যে ছবিটা মাত্রই এঁকেছি সেই ছবিটা আরেকটু দেখে নেই, ঠিক আছে? সো এখন হচ্ছে প্রোটোপ্লাস্ট, মাত্রই দেখালাম। দেখো প্রোটোপ্লাস্টের মধ্যে কি কি আছে? কোষ ঝিল্লি আছে, তারপর সাইটোপ্লাজম আছে, তারপর সাইটোপ্লাজমের মধ্যে অনেক কিছু আছে। সাইটোপ্লাজমের মধ্যে কি কি আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, কোষ গহ্বর। তবে প্লাস্টিড থাকে না। প্লাস্টিড যদি থাকতো, প্রথমেই আমরা বলে ফেলতাম ছত্রাক স্বভোজী, ছত্রাক সবুজ। কিন্তু প্লাস্টিড না থাকার কারণে ছত্রাক নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, এরা হেটারোট্রফিক এবং অসবুজ, ঠিক আছে? সাইটোপ্লাজমে সঞ্চিত খাদ্য হিসেবে গ্লাইকোজেন, ভলিউটিন, তৈলবিন্দু, চর্বি প্রভৃতি থাকে। কতিপয় প্রজাতির ছত্রাকের সাইটোপ্লাজমে, বিশেষ করে স্পোরে, লাল, নীল, বেগুনি বর্ণের ক্যারোটিনয়েড পদার্থ থাকে। ক্যারোটিনয়েড পদার্থগুলো কি? কালারফুল করে, ঠিক আছে? এরা এমন একটা পদার্থ যেটার কারণে ছত্রাকগুলো ডিফারেন্ট কালারের হয়ে যায়।
তারপর নিউক্লিয়াস, নিউক্লিয়াসটাও দেখিয়েছি। সাইটোপ্লাজমে এক বা একাধিক গোলাকার বা উপবৃত্তাকার নিউক্লিয়াস থাকে। প্রতিটি নিউক্লিয়াসে একটি নির্দিষ্ট সচ্ছিদ্র নিউক্লিয়ার মেমব্রেন থাকে, অর্থাৎ নিউক্লিয়াস নিয়ে ডিটেলসে একটু বলা আছে। আচ্ছা, এরই মাধ্যমে আজকে আমরা ছত্রাকের কোষীয় গঠনটাও কিন্তু দেখে ফেলেছি। প্রথমে ছত্রাকের আবাস, তারপর ছত্রাকের বৈশিষ্ট্য, এখন ছত্রাকের কোষীয় গঠন দেখেছি। এখন দেখব এই টপিক থেকে কিভাবে সিকিউ বা সৃজনশীল প্রশ্ন আসে। মিনা কাঁঠাল গাছের কাণ্ডে দৃঢ়ভাবে যুক্ত একটি বৃত্তাকার থ্যালাস লক্ষ্য করে। সবুজ ও অসবুজ দুই ধরনের উদ্ভিদের সহাবস্থানের ফলে এটি সৃষ্ট। কয়েকদিন পর তাদের গোয়াল ঘরের পেছনে সাদাটে ছাতার ন্যায় উদ্ভিদ জন্মাতে দেখলো। আচ্ছা, প্রথম যে পার্টটা আছে এটা হচ্ছে একটা দুইটা মিলে মিথজীবী করা একটা উদ্ভিদের কথা বলা হচ্ছে। আমরা যেহেতু আজকের টপিকে ওই উদ্ভিদ নিয়ে পড়ছি না, সেহেতু এটা নিয়ে খুব ডিটেলস বলবো না। এটা পরবর্তীতে আমরা ওই টপিকটা যখন পড়বো, পরবর্তীতে একটা ভিডিওতে আমরা ওই টপিকটা পড়বো, তখন সেটা নিয়ে এক্সপ্লেন করবো। কিন্তু আমাদের প্রশ্ন এখন লাস্ট লাইনটা নিয়ে। লাস্ট লাইনটাতে কি বলা আছে? এখানে আমরা তিনটা, প্রথম যে দুইটা আছে এই দুইটা হচ্ছে কোথায় থেকে এসছে? প্রথম দুইটা হচ্ছে শৈবালে আমরা পড়েছি। শৈবালের স্পেসিফিক্যালি ইওলোথ্রিক্সে হচ্ছে আমরা এটা পড়েছি। আমাদের আজকের টপিকের পড়া হচ্ছে এখানে উদ্দীপকে উল্লেখিত গোয়ালঘরের পেছনে জন্মানো উদ্ভিদটির চিহ্নিত ছবি আঁকা। এখানে বললো সাদাটে ছাতার মতো। তুমি যদি স্পেসিফিক্যালি বলো তাহলে এটা অ্যাগারিকাস, আর যদি নন স্পেসিফিক ভাবে বলো তাহলে এটা কি ছত্রাক। এখন এই ছত্রাকের চিহ্নিত ছবি আঁকতে হবে। ছবিটা এঁকে ফেলবে। এতক্ষণ আমি এঁকেছি। অ্যাগারিকাস যখন পড়াবো তখন কিন্তু আরো সুন্দর করে তোমাদেরকে এই ছবিটা আঁকানো শিখিয়ে দিব। সো আসো এখন আমরা এমসিকিউ পড়ি। জীববিজ্ঞানে যে শাখায় ছত্রাক নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হয়? মাইকোলজি বলা হয়। প্রথমেই বলেছি। ব্যাঙের ছাতা সদৃশ বস্তুটির নাম কি? ছত্রাক। একদম ইজি। আচ্ছা, তাহলে এরই মাধ্যমে আজকে আমাদের পড়ার টপিক ছত্রাক, ছত্রাকের আবাস, ছত্রাকের বৈশিষ্ট্য এবং কোষীয় গঠন সবকিছুই কিন্তু জেনে ফেলেছি। আশা করছি তোমরা এই সব টপিকগুলো খুব ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তীতে এমন আরো অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা পড়াশোনা করব। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ।